জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক উদ্যোগ সত্ত্বেও গত ৯ বছরে কোনো রোহিঙ্গাকে প্রত্যাবাসন সম্ভব হয়নি। ২০১৭ সালে ২৫শে আগস্ট মিয়ানমারের রাখাইনে সহিংসতায় রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। এরপর কক্সবাজার, উখিয়া, টেকনাফে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের ৩৩টি ক্যাম্পে কয়েক দফায় আশ্রয় নেয় ১২ লাখেরও বেশি উদ্বাস্তু। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোনো সমাধান হয়নি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনের শিকার হয়ে রোহিঙ্গাদের ভয়াবহ ঢল নামে বাংলাদেশের উখিয়া ও টেকনাফে। একই পরিস্থিতি চলতে থাকে পরের বছরও। ২০২৫ সালে আবারও প্রায় ১.৫ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটে। সব মিলিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা। তবে নাগরিকত্ব, নিরাপত্তা, নিজস্ব ভূমি ও অধিকার নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান তারা। বাংলাদেশের মিয়ানমার আর থাক নয় আর দেশের মাঝে আরা যাইবল্লা চায় আর দেশ দইলে আর সেফটি সিকিউরিটি ডিগনিটি ইন্ডো যদি দেশ দইলে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় ক্যাম্পে দিন দিন বেড়ে চলেছে মাদক, অপহরণ, চাঁদাবাজি ও খুনের ঘটনা। দীর্ঘদিন রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের জীবন জীবিকা, পরিবেশ ও নিরাপত্তাতেও প্রভাব পড়ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এখানে আইনশৃঙ্খলার মারাত্মক একটা অবনতি হয়েছে। এখানে মাদকের ছড়াছড়ি, অপহরণ, শিক্ষার উপর আরেকটা বিশাল প্রভাব পড়েছে। দ্রুত প্রত্যাবাসন না হলে স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আজকে বাংলাদেশে এখন ১২ লক্ষের অধিক রোহিঙ্গা বসবাস করছে। প্রত্যেকেই তাদের দেশে ফেরত যেতে চায়। মিয়ানমার যত তাড়াতাড়ি ফেরত নেয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে, পরিস্থিতি তৈরি করতে পারে, ততই সবার জন্য মঙ্গলজনক। দীর্ঘ ৯ বছরেও প্রত্যাবাসনের সুনির্দিষ্ট পথ খোলা না থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি সচেতন মহলের। মশা দিবসে এক্সট্রিম সমাধান। ৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, এখনও মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। তবে সম্মানজনক প্রত্যাবাসন জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে আগামী বছরের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নিরাপত্তা, মানবাধিকার আর প্রত্যাবাসনের অনিশ্চয়তায় থমকে আছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত সংঘাতের কারণে বাংলাদেশে আশ্রয় নেয়ার ৯ বছর পার হলেও এখনও ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। সরকার, প্রতিবেশী রাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের নানা আশ্বাস মিললেও কোনো অগ্রগতি নেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ায়। একদিকে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, অন্যদিকে স্থানীয় পরিবেশের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। Still on the issue of the Rohingya crisis, what we support is a voluntary, safe, dignified and sustainable return of the refugees to Myanmar, but we recognise the burden that Bangladesh bears and we recognise the need for sustained international attention and responsibility. শুধু জিএসপি প্লাস নয়, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের উচ্চবিলাসী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে কাজ করছে সরকার। 10 বছর পরে আনফরচুনেটলি আমাদের রোহিঙ্গা ক্রাইসিসটা আরো ঘনীভূত হয়েছে। এখন জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরো বেশি আমরা যদি যুক্ত করতে পারি, অ্যাটলিস্ট আগামী 1 বছর আমরা এই সক্ষমতাটাকে একটু ভালো মতো ব্যবহার করতে পারবো। দলমত নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পূর্ব ঘোষণা ছাড়াই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মঙ্গলবার বেলা 12টায় দুই পক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে রুদ্ধতার বৈঠকটি। এতে আলোচ্য বিষয় নিয়ে দুই পক্ষের কেউই গণমাধ্যমের সামনে মুখ খোলেননি। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্র বলছে বৈঠকে ওয়াশিংটন ঢাকা দ্বিপাক্ষীয় সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, আঞ্চলিক বিভিন্ন জোট এবং ভূ রাজনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছে বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান মেনেই তাকে দায়িত্ব দিয়েছে সরকার। সচিবালয়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আইনি সহায়তা বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো প্রান্তিক মানুষকে আইনি সহায়তা দেবে লিগ্যাল এইড। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। নাই, জি, তাই তো। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে বাহিনী প্রধানরা রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান। তারা স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন। দেশে সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এই অবস্থায় জ্বালানি কিনতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকেই সঠিক মনে করছে সরকার। প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, প্রত্যর্পণ ইস্যুতে ভারত আদালতে দ্বারস্থ হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুখকর হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার বলছে সার আছে, ডিলাররা বলছেন সার নাই। এতে ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভোরঙ্গামারিতে ডিলারের দোকান থেকে 225 বস্তা সার লুট করে নিয়ে যায় একদল মানুষ। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সারা দেশেই কৃষকরা অভিযোগ করছেন চাহিদা মতো সার পাচ্ছেন না, কিনতে গিয়ে বস্তা প্রতি 2 থেকে 500 টাকা বেশি গুনতে হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি, সারের ঘাটতি নেই, মজুদ আছে 13 লাখ টন। কেন সংকট হচ্ছে তা খতিয়ে দেখছে সরকার। সারের মজুদ নিয়ে কোনো সমস্যা নেই, কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে। কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। তিনি বলেন, গ্যাস সরবরাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সংকট দীর্ঘ হতে পারে। এ অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। গ্যাসের সরবরাহ পূর্ণ মাত্রায় প্রতিস্থাপিত হয়নি। আমাদের FSRU যেটা নষ্ট হয়েছিল, আগুন ধরেছিল, সেটা ঠিক করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাসের যে কার্গো আছে সেই কার্গো সাপ্লাই আসতে একটু সমস্যা হচ্ছে। সেটা হলে এর মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং
মেনে নেব। ঘরোয়া গ্যাস অনুসন্ধান বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাতে দেশীয় উৎস থেকে 1750 MSDFT গ্যাস উৎপাদনের লক্ষ্যে 150টি কূপ খনন ও পুনঃখননের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকার নতুন কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন সেই উদ্যোগ অব্যাহত আছে, তবে তার বিষয়টি ভারতের আদালতে গেলে পরিস্থিতি জটিল হতে পারে। উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। তথ্য উপদেষ্টা জানান, চীনের তৈরি J-10C যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে।